আসসালামু আলাইকুম। শুরু করছি অবরুদ্ধ নিশীথ পর্ব ৪। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। ঝিরঝিরে বৃষ্টি নেমেছে বাইরে। হামজা এলো রাত ১১টার দিকে। দোতলার সিঁড়িতে ছাদ বাঁধিয়ে রেখে ভিতরে ঢুকলো। রিমি বসেছিল স্বামীর অপেক্ষায়। দোতলার সদর দরজা দিয়ে ঢুকতেই একপাশের ডাইনিং রুম, তার আরেক বিভাজনে বসার ঘর। রিমি উঠে গিয়ে গেল স্বামীর দিকে। হামজার হাত থেকে ওয়ালেট, ফোন এবং ভেজা হাতঘড়িটা নিয়ে জিজ্ঞেস করলো, এত দেরি হলো কেন? হাতে কি হয়েছে আপনার? ভিজেছেন কেন? ছাতা ছিল না সাথে? সাদা পাঞ্জাবিতে কাদার ছিটে। হামজা সব কথা এড়িয়ে তা ঝাড়তে ঝাড়তে বলল, একটা গামছা দাও আগে। রিমি বুঝল কোনো কারণে মেজাজ থমকে আছে আপাতত লোকটার। বাকি সময় যে হৈ হৈ করে তাও নয়। গামছার মাথা মুছতে মুছতে তরু ডাকলো হামজা। তরু, এদিকে আয় তো। তরু বেরিয়ে এলো। কি হয়েছে বড় ভাই? তুলিকে ডাক। হাত মুখ ধুয়ে পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল টেবিলের দিকে। রিমি রান্নাঘরে ছুটল। তরু ফিরে এসে আস্তে করে বলল, ভাই, আপু আসতে চাইছে না, খাবে না। তুই খেতে বস। শাহানা এসে রিমিকে ভাতের পাত্র আনতে ইশারা করে বসলেন হামজার পাশে। বললেন, ওই বাদর ফিরবে না? কত রাত হলো, বাড়ি ফিরে কখন আসে? হামজা গামছায় মাথা মুছতে মুছতে বলল, যখন ফেরে প্রতিদিন তখনই ফিরবে, আপনি বসুন। তা কেন ফিরবে? তুই শাসন করার বদলে আশকারা দিয়েই দিন দিন বেয়াদব বানিয়েছিস ওকে। নির্বাচনের ঝামেলা এগিয়ে আসছে, এখন একটু ব্যস্তই থাকবে। এই নিয়ে ঘ্যান ঘ্যান করার কি আছে? জয় ছোট বাচ্চা না মা, ওকে নিয়ে টেনশন করার মতন কিছু নেই। আপনি বসুন। শরীর ভালো আছে আপনার? হ, ভালো আছে। ভাত তুলে দিলেন শাহানার হামজার প্লেটে। একটু নিচু সুরেই জিজ্ঞেস করলেন, নির্বাচন আসতেছে বুঝলাম, তোরা কি করতেছিস? কিছুই মাথায় ঢুকতেছে না আমার। তোর বাপটা আবার আসবে কখন? প্লেটে হাত নাড়তে নাড়তে বলল হামজা, মাথায় না ঢুকে যদি ভালো থাকা যায় তাহলে আর ঢুকানোর চেষ্টা করবেন না। লবণ দিন। বাবার থানায় গেছে, চলে আসবে। গেছে বুঝলাম, আসবে কখন? আপনাকে খেয়ে নিতে বললাম, ওষুধ খাবেন খেয়ে। হঠাৎ চমকে উঠলেন শাহানা। থানায়? আবার থানায়? মাইয়া মরল তো মরল, আমার বাড়ির মানুষগুলোর ফেসাতে ফেলে রেখে গেল। হামজা বিরক্ত হয়ে তাকালো। আম্মা, এই আলাপ কেন? বাবা যদি থানা কাচারি না ঘুরবে তো মেম্বার হয়েছে কেন? জনগণের সমস্যা এগিয়ে যাওয়ার বাবার কাজ। কাজ করছে সে। থানায় গেলেই তো আর গ্রেফতার হয়ে যাবে না? আর গ্রেফতারি বা হবে কেন বলুন? এরপর গলা উঁচিয়ে রিমিকে ডাকলো, রিমি। রিমি লেবু কেটে এনে দাঁড়ালো। হামজা প্লেটের দুটো শসা ও লেবুর টুকরো তুলে দিল। হামজা ভেজা চুলে আঁচল নেড়ে চুল মুছে দিল। পাঞ্জাবির কলারটাও ভেজা। রিমি তা গুটিয়ে দিয়ে গিন্নির মতো চেয়ারের পাশে দাঁড়িয়েই রইল। অসময়ে বৃষ্টিপাত। শীত চলে আসার পর বৃষ্টি নেমেছে আজ প্রকৃতিতে। আরও একটা ডিম তুলে দিলেন শাহানা ছেলের পাতে। হামজার ডিম খুব পছন্দ। মাঝে মধ্যেই প্রেশার হাই হয়ে যায় এই বয়সে, তবুও কোনো কিছুতে মান্যি করতে দেখা যায় না তাকে। হামজা খেতে খেতে রিমিকে বলল, খেয়ে নাও। সবাইকে আলাদা আলাদা করে বলতে হবে? তরু বারবার পানি খাচ্ছিল। হামজা বলল, এত ছটফট করছিস কেন? আরাম করে খা। কোয়েল পাখি কাঁদছে বড় ভাই। তুলি সামলাবে, তুই খা। শাহানা বললেন, রিমি, তুমি খাইতে বসো, তুলিকে জয় এসে খাওয়াবে নে। রিমি খেতে বসলো না। এখন খেতে বসলে চলবে না। হামজা গোসল করবে, বিভিন্ন প্রয়োজনে দরকার হবে। বলল, আপনারা খেয়ে নিন, আপনার ওষুধ খেতে হবে। আমি আর তুলি আপু পরে খেয়ে নিব। জয় ভাইয়া আসুক, সকলে একসাথেই খাবো। খাওয়া শেষ করে গোসলে ঢুকলো হামজা। রিমি লুঙ্গি নিয়ে দাঁড়িয়েছিল বাথরুমের আধখোলা দরজার বাইরে। হামজা লুঙ্গি পরে এসে বসলো বিছানায়। চুল থেকে পানি পড়ছে এখনো। প্রতিদিন রাত দুপুরে গোসল করার প্রয়োজনীয়টাও কি? ঠান্ডা লাগে না এই লোকের নাকি? বোঝে না রিমি। টমাটের গায়ের রঙে পুরো চামড়া। হৃষ্টদেহী পুরুষটাকে দেখলো যে ক্ষণক্ষণ রিমি। কোনোদিন ভালোভাবেই মাথা মুছে আসে না, পরে রিমি মুছিয়ে দিতে হয়।
শুকনো তোয়ালে এনে মাথাটা ভালো করে মুছতে মুছতে বলল রিমি, একটু যত্ন নিলে কি হয় নিজের? এত উদাসীন কেন আপনি? অত যত্ন করার কি, তুমি আছো তো করতে। বিয়ে করার একটু ফায়দা হোক। কড়া চোখে তাকালো রিমি। হামজা কপালের উপর টোকা মারল একটা। রিমি বলল, হাত কেটেছে কি করে এখন? কিন্তু বলেননি। আবারও বলছি, নিজের খেয়াল রাখবেন। হাতটা টেনে ধরে কোলে বসালো রিমিকে হামজা। শাড়ির লুটিয়ে পড়ে থাকা আঁচল কাঁধে তুলে দিয়ে পেট সহ কোমর জড়িয়ে ধরল। কপট চিবিয়ে বলল, আমি যদি আমার যত্ন নিব তাহলে তোমাকে তুলে এনেছি কেন? রিমি মাথাটা নুয়ে নিল। গম্ভীর হলো হামজার মুখ। এক হাত রিমির কোমর থেকে সরিয়ে ফোন তুলে কাউকে কল করলো। রিমি উঠে দাঁড়ালো। হামজার হাত ছাড়িয়ে ভেজা মাথায় আরও দু একবার হাত বুলিয়ে স্যাভলন আর তুলা এনে বসলো হামজার পাশে। হামজা ফোনটা বিছানায় ছুঁড়ে দিল বিরক্ত হয়ে। রিমি তার হাতের ক্ষতটা পরিষ্কার করতে করতে বলল, দেবর মশাই কল ধরছে না তাই তো? আসেই বা রাখেন কেন? তার ফোন এখন কোথাও পড়ে আছে। সে হয়তো ফোন থেকে দূরে কোনো বিছানার পড়ে আছে কারো সাথে। হামজা ভ্রু কুঁচকে তাকালো। পুচকে মানুষ খুব বুঝতে শিখেছ এই বাড়ির ছেলেকে। এই বাড়ি ও বাড়ি কি হ্যাঁ? ছোট থেকে এসব দেখে বড় হয়েছি, না বুঝলেও বুঝতে হয়েছে কে কে করছে কখন, কার স্বভাব কি। বিশেষ করে রাজনীতিবিদ আর নেতাদের চরিত্র ভালো হতে নেই বলেই জানি। তাই নাকি? তো তোমার আমার ব্যাপারে কি খেয়াল তোমার? আমি কেমন তুমি ছাড়াও? হামজা হাতের ক্ষতটা খামচে ধরে বলল, রিমি, জানে মেরে ফেলবো একদম। চেনেন তো আমার বাপ ভাইদের, কেটে ছিঁড়ে খাওয়াবো তাদের নিয়ে। হামজা হেসে ফেলল, হাতের দিকে তাকালো। যে ক্ষততে মলম লাগা ছিল এতক্ষণ সযত্নে, সেখানে খামচে ধরে আছে, রক্ত বের হচ্ছে নখের আঁচড়ে। হামজা কিচ্ছু বলল না। তার চোখে দুষ্টু হাসি খেলা করছে। তা খেয়াল করে দাঁত খিচিয়ে জিদের সাথে বলে উঠল রিমি, আর জয় ভাইয়ার ব্যাপারে খুব ভালোই জানি। রিমি জানে হামজা জয়ের ব্যাপারে খারাপ কথা সহ্য করতে পারে না। কাজ হলো ওর কথায়। হামজার মুখের হাসি মিলিয়ে গেল। অন্য কোথাও তো থাকতে পারতো, কোনো বিপদও হতে পারে। তার আর কি বিপদ হবে? সে নিজেই একটা আস্ত বিপদ মানুষের জন্য, বিশেষ করে মেয়ে মানুষের জন্য। জয়ের ব্যাপারে রিমির এসব তেরছা উক্তি শুনতে ভালো লাগছে না হামজার। গম্ভীর হলো, তোমার উপর কোনোদিন খারাপ নজর দিয়েছে? না তো, দেয়নি। তাহলে? রিমি তাকালো হামজার কঠিন হয়ে আসা মুখটার দিকে। হাতে অ্যান্টিসেপটিক লাগানো শেষ করে উঠে দাঁড়ালো। হামজা বলল, জয় দুষ্টু, বেপরোয়া, অসভ্য, সেসব সত্যি, কিন্তু মিথ্যেবাদী বা বিশ্বাসঘাতক নয়, জানো তো? রিমি কথা বলল না। হামজা হাত ধরে টেনে এনে পাশে বসালো ওকে। এরপর চট করে পা টান করে শুয়ে পড়ল রিমির কোলের মাথা রেখে। চোখ বুজে বলল, কথা বলছো না কেন? আমার চেয়ে জয় ভাইয়া বেশি ইম্পর্টেন্ট আপনার কাছে, তা জানি, কিন্তু কেন? হামজা চুপচাপ শুয়ে রয় চোখ বুঝে। জবাব না পেয়ে রিমি জিজ্ঞেস করলো, হাত কেটেছে কিভাবে? দেয়ালে ঠেস লেগেছিল। দেয়ালে ঠেস লাগলে এভাবে কাটে না তো হাত। ভ্রু উঁচিয়ে তাকালো হামজা। হুঁশিয়ারি করছো আমার সঙ্গে? ইন্টারেস্টিং। তো বলো, দেয়ালে ঠেস লাগলে কিভাবে কাটে হাত? তা জানি না, তবে মানুষ অথবা লোহা পেটাতে গিয়ে এভাবে হাত কাটে সেটা জানি। কি পিটিয়ে এলেন? আমার পেশা দুটোই, পেটানো। হুম, নতুন কি? আমি তো ভদ্রলোক নই রিমি। রিমি খানিক মাথা ঝুঁকালো নিচের দিকে। হামজার চাপ দাঁড়িতে হাত বুলাতে বুলাতে ধীর কণ্ঠে বলল, কদিন বাদে আপনি হবেন মেয়র, এরপর মেম্বার আর পার্লামেন্ট। আমি হব তার ঘরণী। আব্বু বলতো রাজনীতিবিদের বউদের বড় রাজনীতিবিদ হতে হয়, তবেই না হয় চলবে সংসার। জানেন, আপনার মতো এমন রাক্ষসী লোকের সাথে আব্বু আমার বিয়ে দিতে কোনোভাবেই রাজি ছিল না। আমি বললাম, বিয়ে করলে এই রাবণটা কি করব? হামজা খপ করে রিমের হাতটা ধরে ফেলল, আরো শক্ত করে কোল চেপে শুয়ে বলল, কেন তোমার মতো পুচকে রাবণকে বিয়ে করতে চাইলো? হ্যাঁ, ভয় করলো না তোমার যদি খেয়ে ফেলি? নিঃশব্দে হাসল রিমি।
হামজা একেবারে পেঁচিয়ে ধরে ফেলায় আগের এক লাফে গা ঝিরে উঠে সরে দাঁড়ালো। হামজা আধশোয়া হয়ে বসে বলল, রিমি, দরজাটা আটকে দিয়ে এসো। পারবো না। হামজা একটা মোটা বই তুলে নিল হাতে। এখন অভ্যাস মতো চশমা চোখে এঁটে ভারী বইখানা পড়তে বসার কথা। তা না করে ধমক দিল, আমি উঠে গিয়ে ধরলে কাল সকালে তোমার খবর আমাদের সময় পত্রিকায় বের হবে। আমাকে টলারেট করতে পারবে না কিন্তু। অবাধ্যতা পছন্দ না আমার। নাক কুচকালো রিমি। ছি, কি মুখের ভাষা! আমি আপনার পার্টির মেম্বার না, বউ আপনার। আপনার পছন্দ অপছন্দ আমার কাছে চলবে না। হামজা বই রেখে ফোন হাতে নিয়ে বালিশ খাড়া করে তাতে পিঠ হেলান দিয়ে বসলো। ফোন কানে ধরে রিমির উদ্দেশ্যে বলল, পালাতে পারবে নাকি? ওপাশ থেকে কল রিসিভ করলো জয়। হ্যাঁ সাহেব। কোথায় তুই? রাত বাজে কয়টা? দেরি হবে আসতে, ক্লাবে আছি। ক্লাবে কি করছিস? ক্যারাম খেলছি। ঢকঢক করে গিলছিস কে? হ্যাঁ, আমার নাম জয়, ভদ্রনাম জয় আমির। জেনে আনন্দিত ও উপকৃত হলাম। সাহেব, আপনি বাসায় গেলেন কখন? মামা এসেছে বাসায়? রিমি এসে কাছে দাঁড়াতেই এক হ্যাঁচকা টান দিয়ে ফেলে দিল বিছানায় ওকে। দাড়ি গোফের মুখটা গলায় ঠেকালো। এক হাতে রিমিকে শক্ত করে বিছানার সাথে চেপে ধরে রেখে অপর হাতে ফোন কানে ধরে বলল, আসিনি এখনো, তাড়াতাড়ি বাড়ি আয়। দুপুরের পর পৌরসভার কাজ ছিল, যাসনি? আমার হাতে থাপ্পড় খাসনি বহুদিন। ঘণ্টাখানেকের মধ্যে বাড়িতে পা পড়ে যেন, নয়তো থাপড়ে তেরামি সোজা করে দেব। কলটা কেটে দিল জয়। হামজা রিমির দিকে তাকিয়ে বলল, স্বামীর খ্যাতমধ্যে গাফলতি করতে নেই, জানো না? এই অবাধ্যতা মেনে নেব না আমি। রিমি হামজার খোলা পিঠ খামচে ধরল। জয়কে এত প্রশ্রয় কেন দেন আপনি? ওকে খারাপ করার পিছনে শতভাগ হাত আপনার রয়েছে। এটা কি ওর ভালো চাওয়া, নাকি ওকে ধ্বংস করা? হামজা রিমির ঠোঁটের এক কিনারে আলতো একটা চুমু খেয়ে বলল, ধ্বংস আর সৃষ্টির মাঝে যে দেয়ালটা, তা খুব মসৃণ রিমি। বলতে পারো মুদ্রার এপিটোপিট। পদার্থ একই, শুধু পাশ বিপরীত। জয় স্বাধীনচেতা ছেলে, ও জীবনকে যেভাবে এনজয় করতে চাচ্ছে আমি ওকে সেভাবে চলতে বলিনি। ও যা করে শুধু বাধা দিতে ইচ্ছে হয় না ওর কোনো কিছুতে। দেখো না, ও যখন শব্দ করে হাসে, দেখতে আর শুনতে কি চমৎকার লাগে। তার চেয়েও বড় কথা, দিন শেষে আমি শুদ্ধ নই। সকাল 7টা বাজলো অন্তুর ঘুম থেকে উঠতে। ফাইনাল এক্সাম আছে, এগিয়ে আসছে। রাত জেগে পড়তে হয়। মাঝে মধ্যে অন্তুর ইচ্ছে করে এক রাতে যদি অনার্সের এই 4 বছর শেষ হয়ে যেত, আর সে আইন বিভাগে ভর্তি হয়ে যেত স্নাতক করতে। তার কিছুদিন পর উকিলের এই সাদা কালো পোশাকটা গায়ে চড়তে পারত। দ্রুত অজু করে এসে ফজরের নামাজে বসলো। আম্মা উঠেছে। রান্নাঘর থেকে টুকটাক আওয়াজ আসছে। বারান্দায় গিয়ে দাঁড়ালো। বড় বড় কচুরিপানা জন্মেছে পুকুরে। আজ আর ডাহুক পাখির দেখা পেল না। গ্রিল ধরে দাঁড়ালো। মাথায় সারাটা প্যাঁচ কাটে আজকাল। সকাল থেকে শুরু হয়, গভীর রাতেও শেষ হবার নাম নেয় না। আব্বুর কাছে গতরাতে জিজ্ঞেস করেছিল অন্তু হামজা পাটোয়ারির ব্যাপারে। হামজা ভার্সিটি ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মী। তার অনেক উন্নয়নমূলক কাজের নজির আছে জেলার। বাপের কাউন্সিলর হবার পেছনে তার বিশেষত্ব রয়েছে। তার বাপকে কেউ ভোট দিত না কোনো কালে, আর বদলতে ভোট পেয়ে কাউন্সিলর হয়েছে হুমায়ুন পাটোয়ারি। হামজা চতুর এবং বাহ্যিক নিখুঁত চলনের এক তরুণ রাজনীতিবিদ। সমাজের নিম্ন শ্রেণীর মানুষের কাছে তার নাম ভগবানের মতোই। তারা জপে বেলায় বেলায়, আবার তরুণদের কাছেও বেশ সমাদৃত। তবুও কোথাও যেন ঘাপলা রয়ে গেছে তার মাঝে। ক্ষমতার নেশার পেছনে খুব ক্ষিপ্র গতির ছুটছে হামজা। এবার বাবাকে কাউন্সিলর পদ থেকে সরিয়েছে। চাইলে হুমায়ুন পাটোয়ারির আবারও কাউন্সিলর এবং নিজের মেয়র হতে পারত। জেলার 2 সমাজসেবক নেতাকর্মী পাটোয়ারি পরিবারই থাকত। তা করেনি হামজা। এখানেই হামজাকে চতুর এবং ক্ষুরধার এক রাজনীতিবিদ বলার সুযোগটা আসে।
সে যার নাম কামিয়েছে জনসাধারণের কাছে, তা থেকে অনায়াসেই ভাবছিলে পদপ্রার্থী হলে জিতে যেত দুজনেই। কিন্তু সে এখানে মানুষের মাঝে একটা কৃতজ্ঞতা বোধের জায়গা করে নিয়েছে। হামজা সুযোগ এবং ক্ষমতা থাকতেও তা কাজে লাগিয়ে পদ নেয়নি, বরং সে শুধুই সমাজসেবকের ভূমিকায় অধিষ্ঠিত হতে পেরেছে। কথাগুলো শুনে অন্তুর মনে হলো নিঃসন্দেহে হামজা রাজনীতিবিদ হিসেবে চরম দ্রুত চাল চলন সম্পন্ন। তাহলে মানুষ হিসেবে কেমন? এটা নিশ্চিত প্রায় হামজা জিতে যাবে এবার। অন্তু আব্বুকে জিজ্ঞেস করলো, এরপর সরাসরি সংসদ নির্বাচন করবে তাই তো? আমজাদ সাহেব হাসলেন। তাই তো করার কথা। মশারি টাঙ্গিয়ে দিয়ে আয় তো আমার ঘরে, প্রেশারের ওষুধ খেয়েছি, ঘুম আসছে। সে এতদিন যে দৃষ্টিকোণ থেকে দেখেছে সেখানে মনে হয়েছিল এই পরিবারকে তার মতোই সবাই ঘৃণা করে। এখন মনে হচ্ছে শুধুমাত্র ভুক্তভোগী ছাড়া কেউ ওই পরিবারকে দোষারোপ অবধি করবে না। অর্থাৎ আখির পরিবার দ্বিধায় রয়েছে, সাথে সেও। সে বুঝে ঝুলে আছে জয়ের পক্ষে থেকে আসা সম্ভাব্য অ্যাকশনের জন্য। আবার মনে হচ্ছে জয় কিছুই করবে না, করলে করতেও পারে। হামজা বিয়ে করলো মেয়র সাহেবের ছোট ভাইয়ের মেয়ে রিমি আহসানকে। মেয়রের ভাই ফারুক আহসানের সঙ্গে কিসের এক আলোচনা বৈঠকে গিয়ে প্রথম দেখে রিমিকে পছন্দ করেছিল। তরুণ নেতাকর্মী হিসেবে ভালো নাম এবং প্রতিপত্তি তো কামিয়েছে হামজা এই বয়সেই। তার নাম খারাপ করার জন্য আছে একজন, যাকে সে খুব যত্নে পেলেছে, জয় আমির, হামজার ফুফাতো ভাই। জয়ের বেপরোয়া কার্যক্রম সকলের কম বেশি জানা, তবুও সে ভার্সিটি ছাত্রদলের লিডার। কেন কিভাবে এটাও ভাবার বিষয়। তা যদি ছাত্রদের কাছে জিজ্ঞেস করা যায়, তারা সমস্বরে স্বীকার করবে তাদের নেতাকর্মীকে খুব পছন্দ তাদের। জয় ভালো লিডার তাদের। তার চঞ্চলতা এবং দুষ্টুমি ছাড়া আর কিছু একটা অবর্ণীয় রয়েছে যেটা আকর্ষণীয়। দায়িত্বজ্ঞানহীন বলা চলে না। রাজনৈতিক কাজকর্মে যেমন 16 আনা, দুষ্ট কাজেও সে ব্যাপক পারদর্শী। সামনেই পৌরসভা নির্বাচন আসছে। বাপের বদলে হামজা নির্বাচনে অংশ নেবে, এই রব মুখে মুখে উঠে গিয়েছে। সরাসরি ছাত্রনেতা থেকে সাংসদ নির্বাচনের বিষয়ে বিভিন্ন জনবর ছড়িয়েছিল তার নামে। চতুর হামজা এত তাড়াতাড়ি এত দূর ওড়ার মতো বোকামি করবে না। সংসদ নির্বাচনকে হাতে রেখে আপাতত সে এবারের মেয়র পদপ্রার্থী। অন্তর রাজনৈতিক বিষয়ে দিতে আগ্রহ ও বিদ্বেষ দুটোই সমান। সাথে রয়েছে সমাজ নিয়ে ভাবনার চিন্তা। নিজের নামের সামনে যে কোনো মূল্যে অ্যাডভোকেট যুক্ত করার প্রয়াস দৌড়ে চলছে সে। তার জন্য তার সমাজ, রাষ্ট্র, অপরাধ, কূটনীতি, রাজনীতি, শোণিত দুর্নীত সব জানা চাই, সব। কাউন্সিলর সাহেব চাঁদনিকে বলেছিলেন টাকা নেবেন। সেদিন রাতে সেই টাকা কেউ বা কারা এসে লুটে নিয়ে গেল। এর মধ্যে কাউন্সিলর এবং তার ছেলে হামজার হাত থাকাটা অসম্ভব নয়। তবে কেউ যদি নিজের আবাস ছেড়ে উঠতে না চায়, টাকা দিয়ে বিক্রিত বাসভূমি ফেরত নিতে চায়, তাহলে তার বিনিময়ে এত জঘন্য প্রতিবাদ কোনো সুস্থ মানুষ দেবে না। হুমকি দিতে পারত, তুলে নিয়ে গিয়ে আটকে রেখে শর্ত দিতে পারত। অথচ অমানসিক বর্বরতা একটা মেয়ের সাথে। আসল ঘটনা কি? গেট দিয়ে সরাসরি ঢুকে সমাজবিজ্ঞান বিভাগটা পড়ে একপাশে একটু ভিতরে। গাছপালা ছেয়ে আছে বিল্ডিংয়ের আশেপাশের চত্বরটা। কেউ একজন পিছনে এসে খুব কাছে দাঁড়িয়ে তার নাম ধরে এমনভাবে ডাকলো যেন বহুদূর থেকে গলা উঁচিয়ে ডাকছে। ম্যান, পারফিউমের কড়া গন্ধটা। চমকে উঠে ছিটকে দূরে সরিয়ে দাঁড়ালো অন্তু। আরমিন। ডাকটা শুনতে এমন লাগছে যেন বহুকালের পরিচিত এবং ডেকে অভ্যস্ত জয়। অন্তু নির্বাক চোখে চেয়ে দেখল খুব কাছে এসে দাঁড়ালো জয়। কুত্তা দেখে ভয় পাও দেখছি সিস্টার। ছ্যা, আমি কাহিনী ঠিক বুঝলাম না। একদিন কুকুরকে সিনিয়র সংখ্যা শেখাও, আরেকদিন ভয়ে কুকুরে যাও, ব্যাপার কি? অন্তু জবাব দিল না।
জয় ঘাড় বাঁকা করে দেখল অন্তুকে, যেন ওর মুখে খুব মনোযোগ দিয়ে কিছু খুঁজছে। জবাব দিচ্ছ না কেন? ইচ্ছা করছে না। জয় বুকের ডান পাশে হাত চাপল। ঠুকছো ডিয়ার? উফ, পেইন। কবির কানে কানে বলল, ভাই হৃৎপিণ্ড বামে থাকে? আমারটা বিশাল বড়। হ্যাঁ শালা, ডান বামে ছাড়াও ছিটাইয়া একবার। চুপ থাক। কবির কপাল ঠুকলো। অন্তুর মুখের উপর নজর আটকে হেসে ফেলল চট করে জয়। জানো, আমি সিংহ বা বাঘ নই। খপ করে থাবা দিয়ে শিকার ধরি না, কারণ আমি বাহাদুর না। আমার ভাষ্যমতে কুকুর আমি। কুকুরের অনেকগুলো স্পেসিফিক স্বভাব থাকে, তার মধ্যে একটা হলো ছ্যাঁচড়ামি। আমি কুকুরের সেই স্বভাবের অনুসারী। কৌশলে ধীরে সুস্থে নির্লজ্জতার সাথে ধরবো তোমায়। তুমি ঝরঝর করে ঝরে পড়বে, বুঝতে পেরেছ? অন্তুর বুকটা কাঁপল। জয়ের মুখের নির্বিকার ওই হাসি গায়ে কাটা দিচ্ছে। শান্ত স্বাভাবিক সুরে বলছে কথাগুলো। লোকে জয়কে পাশ কাটাচ্ছে, সালাম ঠুকছে, কেউ হাত মেলাচ্ছে। তো আমার এলাকায় গেছিলা কেন সেদিন? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এবারও জবাব দিল না অন্তু। জয় অন্তুর দিকে ফিরল। কেন গেছিলে? অন্তু কথা বলল না, সুন্দর দৃষ্টি মেলে তাকালো জয়। সুন্দর করে বলল, ইচ্ছে করেছে একটানে তোর নেকআপটা খুলে ছিঁড়ে ফেলি শালি। ধৈর্যের পরীক্ষা দিতে খুব কাছে আমি। কেন গেছিলি ওইদিকে? ধৈর্যতে মানল না জয়ের কথাটা। এত আত্মমর্যাদাহীন হওয়ার সাহস নেই অন্তুর। নিজের ধিক্কার মরে যাবে সে। গেছিলাম। কি করবেন? ফাঁসি দিবেন অথবা রেস্ট্রিকশন দেবেন? আমি কি করতে পারবো না পারবো? কেমন করে যেন হেসে ফেলল জয়। ছি, তা দেব কেন? জিজ্ঞেস করেছি কেন গিয়েছিলে। রেগে যাচ্ছ কেন? জয়ের হাসিতে গা শিউরে উঠল অন্তুর। ক্যাম্পাস ভর্তি লোক, বেজ্জতিমূলক কিছু না ঘটুক তা সামলাতে এতক্ষণ চুপ ছিল। এবার আর হলো না। অন্তু বলল, ঘুরে দেখতে গিয়েছিলাম। ভিকটিমের বাড়ি? অন্তু হাসলো। এবার সন্দেহ গাঢ় হচ্ছে আপনাদের উপর। হতাশাজনক শ্বাস ফেলল জয়। হা, ইনভেস্টিগেশন নেমেছো তাহলে? তাতে তোমার প্রফিট কি? আর আমাকেই বা দোষী করতে চাইছো কোন সুখে? আচ্ছা বাদ দাও সেসব, বলো সন্দেহ সত্য হলে কি করবে? কিছু কি করার নেই? নিশ্চয়ই আছে, কিন্তু কি করার আছে? অন্তু দৃঢ় চোখে চেয়ে বলল, সৃষ্টিকর্তাকে ভয় করুন, তিনি ছেড়ে দেন না। জয় মাথার উপরে হাত তুলে আলস্য ভঙ্গিতে বলল, ধরেও তো না। আছে তো সৃষ্টিকর্তা, নাকি না? অন্তুর মুখটা কুঁচকে এলো ঘৃণায়। তিনি ধরলে আর পালানোর পথ পাবেন না। জয় হাসলো। আচ্ছা আচ্ছা, সেরকম সৃষ্টিকর্তা টাইপের কিছু থাকলে তাকে বলো দ্রুত আমায় ধরতে। পুলিশই ধরুক অন্তত। বেশি দিন পুলিশের সাথে রেষারেষি না থাকলে নিজেকে খুব দুর্বল লাগে। তুমি প্লিজ কিছু একটা করো যাতে আমাকে পুলিশ ধরে। আর তুমি নিজের চেয়ে বেশি আমার চিন্তা করছো। প্রেমে পড়েছো নাকি আবার? হ্যাঁ? অন্তু কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইল জয়ের চেহারার দিকে। গোল বা লম্বা আখ্যা দেওয়া যায় না চেহারাকে। ফর্সা বা কালোও নয়, শ্যামলাও নয়, তামাটে ইট রঙা চেহারা। নাকটা সরু, হাসিটা অদ্ভুত জড়ানো। পরনে সাদা ধবধবে লুঙ্গি, পায়ে চারার বেল্টওয়ালা স্যান্ডেল। তার বেল্ট আটকায় না কখনো জয়। গলায় চেন ঝুলছে, তাতে ইংরেজি যে লেটারের লকেট হিসেবে রয়েছে বাম হাতে। আজ ব্রেসলেট বদলে একটা রূপালি বালা। ডান হাতে ঘড়ি পড়েছে। কি বিশ্রী অদ্ভুত। চুলগুলো ফ্রেঞ্চ কাট সুবিন্যস্ত। অথচ জয়ের আজব মুগ্ধ হবার মতো চেহারা। এবং গরনে অন্তুর ঘেন্না উতলে এলো। বলল, কি করবেন আপনি আমার? হ্যাঁ, কি করেছি আমি? কিসের নোংরা খেলার মত্ত হবার পরিকল্পনা নিয়ে বসে আছেন? জয় হেসে ফেলল। ভয় পাচ্ছ আরমিন? জি পাচ্ছি। কেন কেন? ভয় পাওয়া উচিত। আপনার মতো নোংরা মানসিকতার মানুষের কাছে একটা মেয়ে ভয় না পেলে চলবে কেন? জয় শান্ত সুরে বলল, তুমি এসেছো আমায় খুলতে। আমি গেছিলাম না আমার রং দেখাতে তোমার কাছে। সেদিন আমার দেওয়া সিগারেট তুমি পায়ে পিষে চলে গেলে। যাক, ধরো নির্বাচনের ঝামেলায় সেটা না হয় ভুলেই যেতাম। তুমি কাল গিয়েছিলে ওই বাড়িতে কেন? হ্যাঁ, আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে?
শিক্ষিত মানুষের মূর্খের মতো অযৌক্তিক কথা বলবেন না, বেমানান লাগে। খারাপ লেগেছিল পরিবারটার জন্য, দেখতে গিয়েছিলাম মাত্র। এই জন্যই কয় মাগি মাইনষেরে নাই 12 হাত কাপড়ের কাঁসা, বোঝে না বাল, ছিঁড়তে যায় ডাব গাছের সাল। অন্তু অস্বস্তিতে একটু চেঁচিয়ে উঠল, রহস্য করবেন না, সোজা করে বলুন কাহিনী কি। জয় আশেপাশে তাকিয়ে বলল, গলার আওয়াজ উঁচু যেন না হয়, খেয়াল রেখো। পা দিয়ে মাটিতে থাবা দিয়ে ইশারা করলো, এই মাঠে কবর দিয়ে দেব একদম। আরমিন, তুমিই বলো, তুমি কি চাও? আমার বিপরীতে খেলে পারবে তুমি? রাতে সবে শুয়ে পড়লে অন্তু পড়ার টেবিলে বসলো। পড়ায় মনোযোগ পাচ্ছিল না, নানান চিন্তায়। দরজায় ধাক্কা পড়ল। ধাক্কাটা কার বুঝলো অন্তু। দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলল। মার্জিয়া ভেতরে এসে অন্তুকে জিজ্ঞেস করলো, পড়ালেখার কি খবর তোমার? ভালোই, বসুন আপনি। বসলো মার্জিয়া, খুব আন্তরিক সুরে বলল, শোনো, তুমিও তো আমার বোনের মতোই। তুমি আমায় যতটা পর ভাবো, আমি কি আসলে অতটা খারাপ? জি না, অতটা খারাপ না। তার মানে একটু খারাপ। একটু হাসলো মার্জিয়া। অন্তু বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বইপত্র তুলে নিয়ে গিয়ে টেবিলে সাজাতে সাজাতে বলল, কি বলতে এসেছেন? এমনি আসতে পারি না। অবশ্যই পারেন, তবে এমনি আসেননি। তোমার তো অনার্স সেকেন্ড ইয়ারের শেষের দিকে, তাই না? তোমার প্রতি একটা দায়িত্ব আছে তো, নাকি? হ্যাঁ, আছে তো। তোমাকে এসে আমার ছোট বোনের মতো পেয়েছি, সেই হিসেবে তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবার অধিকার আছে না? জি, আছে। তুমি নিজে এখন তো একটু ভাবতে পারো। জি, ভাবছি। ভাবছি আমি বিয়ে শাদির কথা। মনের মতো পেলে বিয়ে করে নিব। আপনি এত টেনশন করবেন না ভাবি। মার্জিয়া এক পলকের ব্যবধানে চেতে উঠল। তোমার মনের মতন ছেলে ফ্যাক্টরির অর্ডার দিয়ে বানায় আনি? কি বলো, তোমার মনের মতো কোনো ছেলেও আছে এই আল্লাহর দুনিয়ায়? অন্তু এক একটাও কথা বলল না, বই গোছাতে থাকলো। কীরকম চাও তুমি যে তোমার এইসব কটকটে শক্ত কথা মেনে বিলাইয়ের মতন তোমার পিছু পিছু চলবে? এইরকম চাও তো তুমি? তোমার মতো মেয়েকে কোনোদিন কেউ বিয়ে করে নিয়ে বাড়ি তুলবে না। ছেলে মানুষ কি গোলাম? কামাই রোজগার করে খাওয়াবে তোমার, আবার তোমার আলগা ভাব দেখবে? ভাব দেখে বাঁচি না আমি তোমার। অন্তু স্বাভাবিক সুরে বিনয়ের সাথে বলল, মরেও তো আর যাচ্ছেন না, তাই না? আপনি আপনার ঘরে থাকেন, আমি আমার ঘরে। এমন নয় সবসময় আমার ভাব আপনার চোখের সামনে পড়ে। সামনে আসলেও চেষ্টা করবেন না চোখ বুজে অথবা দৃষ্টি ঘুরিয়ে রাখতে। দেখবেন আর আমার ভাব আপনার চোখে পড়ছে না। আর এমন তো মোটেও নয় যে আপনার অথবা আপনার স্বামীর কামাই খাচ্ছি এ বাড়িতে। তাহলে আপনার আসলে ব্যথাটা কোথায়? নাক শিউরে উঠল মার্জিয়ার। সর্বোচ্চ রাগটা মার্জিয়ার উঠেই অন্তু সুবিন্যস্ত ভঙ্গিমায় শান্ত সুরে বলা দায়সারা কথাগুলোতে রিরি করে উঠল সে। মরিনি এই নিয়ে আফসোস তোমার, আবার ব্যথা? জি না, আফসোস নেই। ভুল বুঝছেন আপনি। কথার প্রেক্ষিতে বলেছি, শান্ত হন। রাত অনেক, চেঁচালে লোকে খারাপ বলবে। এই ব্যথা কি? হ্যাঁ, তোমার মুখে জুতা মারা উচিত। আজ কয়দিন আমার শরীরটাও ভালো যাচ্ছে না, আবার কিছু করে আসছো কবিরাজের কাছে আমার জন্য নিশ্চয়ই, যাতে তাড়াতাড়ি মরি। এইটাই তো বুঝাইলা তোমার কথার মাধ্যমে। আপনার আমাকে সমস্যাটা কি? হ্যাঁ, দাঁত খিচিয়ে উঠল মার্জিয়া। তোমাকে নিয়ে সমস্যা যে কোথায় সেটা তো আমি নিজেও বুঝি না। আসলে তোমার ভাব আমার সহ্য হয় না অন্তু, ওইটাই আমার সমস্যা। তোমার কথাবার্তা সহ্য হয় না আমার। বাড়ির যে অবস্থা। অন্তু ঘাড় নাড়ল, সে বুঝেছে। শোনো, কাল আমার চাচাতো ভাইয়ের বাড়ির লোক আসতেছে তোমায় দেখতে। যদি কোনো উল্টাপাল্টা করো আর আমি বাপের বাড়ি চলে যাই, তোমার ভাই যে তোমাদের শান্তিতে রাখবে না তা জেনে রেখো। ভাই আমাদের কিছু বলবে না ভাবি, আপনাকে গিয়ে নিয়ে আসবে ও বাড়ি থেকে। দিনকাল ক্রমাগত খারাপ দিকে যাচ্ছে। চারিদিক সংকটময়, সংকরণীয় হয়ে উঠেছে। ভাবির আচরণ দিন দিন রহস্যময় আর আরও উগ্র হয়ে উঠেছে। আমজাদ সাহেব খুব গম্ভীর আর শীতল মানুষ। শিক্ষিত মানুষটা ব্যক্তিত্ব প্রখর। তাতে দাগ না লাগতে তিনি সব করবেন। অন্তু কথা বলে, অথচ আমজাদ সাহেবের নীরবতার মাঝে যেন যত তেজ নিহত।
কাল আব্বুর কাছে একজন পাওনাদার এসে বসে থেকে গেছে ঘন্টাখানেক। আব্বু লোকটাকে বেশ তোষামোদ করেছিল, যেটা আব্বুর আত্মমর্যাদা খেলপে অনেকটাই। লোকটার মুখে সন্তুষ্টি নেই, অথচ আব্বু ক্রমাগত চেষ্টা করেছিল লোকটাকে একটু খুশি করার। দুটো দিন সময় চেয়ে নেবার। ভালো লাগেনি অন্তুর। আখির কথা মাথায় এলো এবার। এভাবেই সময় চেয়েছিল নিশ্চয়ই আখির পরিবার। আচ্ছা, আখির এই বীভৎস অবস্থানের পেছনে এছাড়াও কি আরও কিছু আছে? ঘর থেকে বেরিয়ে এলো। তার পাগল পাগল লাগে আজকাল। না, এভাবে এতটুকুতেই হয়রান হলে তার নামের পাশে অ্যাডভোকেট উপাধি মানাবে না আগামীকালে। তাকে সব কিছুর স্বাভাবিক থাকার ক্ষমতা অর্জন করতে হবে। সে চেষ্টা করছে তাই। আখির ডেড বডির কথা মাথায় আসলেই ভেতর ভেঙে চুরে আসে। মাথায় ভয়াবহ চাপ পড়ে, পেনে কেসে জড়ো হয়, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে ভেতরের নারীসত্তাটা। মানসিক ভারসাম্য হারানোর জোগাড় হয়, তবুও শান্ত রেখেছে নিজেকে। এই দুনিয়ার ভঙ্গুর হওয়ার যাবে না, এতটুকুই না।